বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমবারের মতো ইরানে হামলা চালালো মধ্যপ্রাচ্যের আরেক দেশ। এদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় অধ্যুষিত ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। আরও জানাবো, যুদ্ধ কতদিন চলবে জানালেন ইরানের কমান্ডার। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত। আর থাকছে খামেনির উত্তরসূরিকেও হত্যার হুমকি। সর্বশেষ জানিয়ে দিব, ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল। প্রথমবারের মতো ইরানে হামলা চালাল মধ্যপ্রাচ্যের আরেক দেশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। এটি হবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পারস্য উপসাগরীয় কোনো দেশের প্রথম সরাসরি হামলা। এদিকে ইরানের কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাতে ইরানের কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়েছে। এতে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হামলায় দ্বীপটির একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর গুরুতর পরিণতি হবে। তবে হরমোজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেশম দ্বীপের কিছু গ্রামীণ এলাকায় পানির সরবরাহে যে বিঘ্ন ঘটেছিল তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বীপটিতে পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইসরায়েলের সামরিক স্থাপনায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা করল হিজবুল্লাহ। গণহত্যাকারী ইসরায়েলের আগ্রাসনের জবাবে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এই বাহিনী জানায়, তারা আজ রোববার ৮ মার্চ ইসরায়েলি সামরিক স্থাপনা ও উত্তর দিকের শহরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দেওয়া বিবৃতি অনুসারে হামলার মূল টার্গেটগুলো হল হাইফা নৌঘাটি, মিসকাফ ও নাহারিয়া। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা নৌঘাটি লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল শনিবারও তারা একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল। আরেক টার্গেট মিসকাফ ঘাঁটি। উত্তর ইসরায়েলের মিসকাফ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তারা এই ঘাঁটিকে একটি লজিস্টিক সুবিধা কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। বৈরুতের দক্ষিণ শহরতলি সহ লেবাননের ডজনখানেক শহর ও নগরে ইসরায়েলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। নাহারিয়া হিজবুল্লাহর অন্যতম লক্ষ্যবস্তু। উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে 2টি ড্রোন হামলা চালিয়েছে। তারা এই হামলাকে শহরটির জন্য পূর্বে দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে উল্লেখ করেছে। এদিকে লেবাননে হামলা করতে গিয়ে 2 ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে। যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের এক কমান্ডার। দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আব্দুল রহিম আবদুল্লাহি বলেন, শত্রুকে পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রোববার ৮ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আব্দুল রহিম আবদুল্লাহি বলেন, ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং বর্তমানে দেশটির অস্ত্র আগের চেয়ে অনেক বেশি উন্নত, নির্ভুল ও শক্তিশালী। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেন, তারা বারবার দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারের আকার সম্পর্কে তারা জানে। আমরা তাদের বলি, ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা যুদ্ধক্ষেত্রে গুণে দেখুন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য আহমাদ আলামুল হুদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার ৮ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আহমাদ আলামুল হুদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেররির ওপর। তিনি শিগগিরই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন। এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর দেশটিতে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত। গত ১ মার্চ ইরানের সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIBর প্রতিবেদনেও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। দুটি মার্কিন স্রোত ও বিষয়টি সম্পর্কে অবগত একটি স্রোতের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর। ইরানি স্রোত রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য আহমাদ আলামুল হোদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার ৮ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আহমাদ আলামুল হোদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেররির ওপর। তিনি শিগগিরই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন। এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর দেশটিতে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত। গত ১ মার্চ ইরানের সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIBর প্রতিবেদনেও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। দুটি মার্কিন স্রোত ও বিষয়টি সম্পর্কে অবগত একটি স্রোতের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপোর। রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি। এক্সে ফার্সি ভাষায় করা পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী IDF এ হুমকি দেয়। রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোথায় জড়ো হয়ে বৈঠক করবে তা ইসরায়েল জানে। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেও হত্যা করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করার চেষ্টা করছে। এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন। রোববার ৮ মার্চ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স STF এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্য STF খবর পায় যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর ২ জন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। এতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য STF একটি অভিযান পরিচালনা করে এবং ২ বাংলাদেশিকে আটক করে। তারা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ 37 এবং ঢাকার আলমগীর হোসেন 34। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেন বাংলাদেশের ঢাকায় ওসমান হাদি খুন করে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ যাবৎ তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল।
সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। গতকাল শনিবার রাতে বনগাঁ এলাকা থেকে উভয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে এসটিএফ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তাদের উপযুক্ত আদালতে পেশ করা হয়েছে। আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানা গেছে, বনাগার গত বছরের 29 ডিসেম্বরে তাদের গ্রেফতার হয়। গতকাল কেবল সেটা স্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তারাও বলছেন, এই দুজন আগেই গ্রেফতার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।